মুম্বাই থেকে পাস আউট করে এসেছিলাম এখানে গভর্নমেন্ট জব, তারপরে পডকাস্ট থ্রু চাইছিলাম কি ডিফারেন্ট ফিল্ড। এটাই হলো রিসার্চ অ্যানালিস্টের রোল। অ্যান্ড যদি আমি ফান্ড ম্যানেজার বলি, ফান্ড ম্যানেজমেন্ট লাইসেন্স ছাড়া আপনি কারুর টাকা নিতে পারেন না। মানে হয়তো যদি আমরা পুরো মিউচুয়াল ফান্ড লাইক একটা স্ট্রাকচার আমাদের রয়েছে, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, সেখানে লোকে মানে ইনভেস্টাররা টাকা দিয়ে অন্যের ফান্ড ম্যানেজ করা ইন আ রেগুলেটেড ওয়ে। তো এটা বিজনেসম্যানও হতে পারে, মানে মোস্ট অফ দ্য HNIs, মানে হাই নেটওয়ার্থ। তো এটা আমি শুনলাম আপনি একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আবার ফিনান্সে মানে ইন্টারেস্টটা এই স্টুডেন্ট লাইফে কীভাবে? এভরিওয়্যার প্রচুর লোকজন আছে, প্রচুর তারা স্ক্রিনশট দেয় যে আমি এই সপ্তাহে এত টাকা আয় করেছি, এত এই করেছি, আমার কোর্সে জয়েন করো, এটা করো, ওটা করো, তাহলে তুমিও আর্ন করতে পারবে। তাহলে কী করবো? এগেইন এখানে একটাই সাজেশন, অবভিয়াসলি 1 ঘন্টা বা আধ ঘন্টার পডকাস্টে তো সব কিছু বলা যায় না। তো হ্যালো এভরিওয়ান, আজকে নতুন এপিসোড। আমরা আজকেও একটা নতুন গেস্টের সঙ্গে চলে এসেছি। তো গেস্ট হি ইজ ফ্রম ফিনান্স ব্যাকগ্রাউন্ড। তো ফিনান্স বলাটা কিরকম প্রপার হচ্ছে না, তো আমি পুরো ডিটেলসটাই বলি যতটুকু আমি জানি স্যারের ব্যাপারে। তো হি ইজ author of 2 best-selling books and also SEBI registered fund manager and research analyst. তো আগেকার কথা একটু ব্রিফে স্যার থেকেই জিজ্ঞেস করবো। হ্যালো স্যার, থ্যাংকস ফর জয়নিং আস অ্যান্ড অনেক টাইমের পর আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা হয়েছে। থ্যাংক ইউ ফর কামিং, আর অনেক কষ্ট করে আপনি চলে এসেছেন। একটু ব্রিফে একটু জার্নিটা আপনি বলুন। Thank you, Shantanakas, for hosting me in this channel. So, brief about me, যদি আমি আমার বেসিক জার্নির কথা বলি, তো বেসিক্যালি 2013-এ আমি আমার শিবপুর বিই কলেজ থেকে আইটি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং। বাট যখন আমি কলেজে পড়তাম, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই নানান রকম বিজনেস এর জন্য ট্রাই করতে থাকি, দেন তারপর ইকুইটি মার্কেট নিয়ে ট্রাই করি, সেই সব জিনিস শিখতে থাকি। অ্যান্ড দেন 2015-এ এসে আমি আমার এখন যেটা বেস্ট সেলিং বুক, হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড আর্ন কনসিস্টেন্টলি ইন দ্য স্টক মার্কেট, এটা পাবলিশ করি। অ্যান্ড সিন্স আফটার দ্যাট দেয়ার ইজ নো লুকিং ব্যাক। তারপর থেকে আস্তে আস্তে যেমন তারপর আমরা সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট ফার্ম থেকে, সেখান থেকে যেমন ক্লায়েন্ট বাড়তে থাকে, সেখান থেকে বাড়তে বাড়তে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কোম্পানি ইন দ্য এন্টায়ার ইস্টার্ন ইন্ডিয়া ওয়ান অফ দ্য ভেরি ফিউ কোম্পানি যারা সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট ফর রিটেল ক্লায়েন্টস অ্যাজ ওয়েল অ্যাজ সেবি রেজিস্টার্ড ফান্ড ম্যানেজমেন্ট ফান্ড হাউস, যেটা ফর HNI ক্লায়েন্টস যাদের মোর দ্যান 1 crore পোর্টফোলিও। তো তাদের জন্য বেসিক্যালি আমাদের সেবি লাইসেন্স আছে, আমরা ফান্ড ম্যানেজ করি। And recently we are starting with an 100 crores of fund management commitment. So that's the brief about my journey. অত কিছু আমরা নর্মালি ব্যাকগ্রাউন্ডে আমরা জানতাম না। আমারও একটা মার্কেটিং ব্যাকগ্রাউন্ড ছিল। আমিও মুম্বাই থেকে পাস আউট করে এসেছিলাম এখানে গভর্নমেন্ট জব, তারপরে পডকাস্ট থ্রু চাইছিলাম কি ডিফারেন্ট ফিল্ড থেকে কিছু গেস্টটা যেভাবে আজকে আপনাকে আনা হয়েছে। তো একটু আমাদের অডিয়েন্স আমি বলে দিই, মেনলি স্টুডেন্টসই আছেন, ঠিক আছে? স্টুডেন্ট প্লাস হতে পারে ওনার প্যারেন্টসরাও দেখবে। তো এই ফিল্ড যা আপনার ফিনান্সে রিসার্চ অ্যানালিস্ট আর আপনি ফান্ড ম্যানেজারও আছেন, এই ব্যাপারে একটু স্টুডেন্টসকে একদম বেসিক গিয়ে একটু বুঝিয়ে দিন এটা কী আছে, রিসার্চ অ্যানালিস্ট কি, সেবি রেজিস্টার আর ফান্ড ম্যানেজারটা কি? আচ্ছা, রিসার্চ অ্যানালিস্ট সেবি রেজিস্টার্ড এর সিম্পল মিনিং হচ্ছে যে আপনি যদি কাউকে স্টক রেকমেন্ডেশন দিতে চান বা স্টক টিপস দিতে চান, উইদাউট সেবি রেজিস্ট্রেশন আপনি এটা দিতে পারেন না। আমরা জানি যে আজকাল ইউটিউবে, টেলিগ্রামে অনেকে অনেক রকমভাবে শেয়ার রেকমেন্ড করে, অনেকে ইললিগালি করে। তো লিগালি করতে গেলে সেটা সেবি রেজিস্ট্রেশন লাগবে। ইদার ইউ হ্যাভ টু বি আ সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট অর সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসার। তো এইটাই হলো রিসার্চ অ্যানালিস্টের রোল। অ্যান্ড যদি আমি ফান্ড ম্যানেজার বলি, ফান্ড ম্যানেজমেন্ট লাইসেন্স ছাড়া আপনি কারুর টাকা নিতে পারেন না। মানে হয়তো যদি আমাকে কেউ বলে যে আমার কাছে 10 লাখ আছে, আপনি নিন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা ইনভেস্ট করে আপনি আমাকে প্রফিট দিন, কিন্তু লিগালি সেটা পসিবল নয়। যদি আমি আপনার থেকে টাকা নিই, দেন সেটা চিট ফান্ড হয়ে যাবে। তো আরবিআই লাইসেন্স বা সেবি লাইসেন্স ছাড়া ফান্ড নেওয়া পসিবল নয়। তো আমরা যেটা রিসেন্ট লাইসেন্স পেয়েছি সেবি থেকে, সেটা হচ্ছে যাদের মোর দ্যান 1 crore ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি রয়েছে, তো তাদের ফান্ড আমরা পুরো মিউচুয়াল ফান্ড লাইক একটা স্ট্রাকচার আমাদের রয়েছে, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, সেখানে লোকে মানে ইনভেস্টাররা টাকা দিয়ে উই ম্যানেজ ফান্ড।
তো এটাই হলো ফান্ড ম্যানেজমেন্ট, বেসিক্যালি অন্যের ফান্ড ম্যানেজ করা ইন আ রেগুলেটেড ওয়ে। তো এটা বিজনেসম্যানও হতে পারে, মানে মোস্ট অফ দ্য Anyone. এইচএনআইস, মানে হাই HNIs. হাই নেটওয়ার্থ আর রিচ পার্সন হয়, ওনাদেরই আপনি ফান্ডটা ম্যানেজ হ্যাঁ, করেন। হ্যাঁ। তো এটা আমি শুনলাম আপনি একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আবার ফিনান্সে, মানে ইন্টারেস্টটা এই স্টুডেন্ট লাইফে কিভাবে আসলাম? বাকি সব মিডল ক্লাস বাঙালিদের মতো আমিও যখন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলাম ইনফরমেশন টেকনোলজি নিয়ে, স্বপ্ন ওটাই ছিল যে 4 বছর পরে একটা আইটিতে জব পাবো, ভালো স্যালারি আসবে, ব্যাস লাইফ সেট হয়ে যাবে। কোনোদিন ভাবিনি যে আমি বিজনেস করবো, আমার মা বাবার কারোর কোনো বিজনেসের কিছুই ছিল না, বা আমার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও কিছু বিজনেস ছিল না। দেন ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে আমার হাতে একটা বই আসে, রিচ ড্যাড পুয়ার ড্যাড বাই রবার্ট কিওসাকি। সেই বইটা পড়ার পর সেখান থেকে আরও 10টা বই পড়া, এবং বলতে পারেন সেই বইটা পড়ার পরেই আমার পুরো 360 ডিগ্রি মাইন্ডসেট চেঞ্জ হয় যে চাকরি আর করবো না, আমাকে কিছু একটা ব্যবসায়ী করতে হবে, কিছু একটা নিজের কোম্পানি খুলতে হবে, এবং কোম্পানি খোলার মাধ্যমেই আমি কিছু করতে পারবো। তো বলতে পারেন জাস্ট বিকজ অফ দ্যাট বুক আমার পুরো পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যায়। তারপর থেকে নানান রকম বই পড়া, নানান কিছু ট্রাই করা করতে করতে ফাইনালি এই ফান্ড ম্যানেজমেন্ট, এই স্টক মার্কেটের ফিল্ডে এসে আমার এটা কি কলেজ টাইমে হয়েছে না? এক্স্যাক্টলি ফার্স্ট ইয়ারে যখন আমি পড়ি Okay, first সেই year-এই সময়, হয়ে গেছে। হ্যাঁ তাহলে প্লেসমেন্টের ব্যাপারটা আপনার মাথায় আসলো না, কি প্লেসমেন্ট নিব? অবশ্যই, মানে আমি সবসময় চাই যে আমার একটা ব্যাকআপ তৈরি রাখতে। এক্স্যাক্টলি। তো অবভিয়াসলি যখন কলেজে থাকতে থাকতে শেয়ার মার্কেট নিয়ে পড়াশোনা করি, কলেজের স্টাডিজে এফেক্ট তো হয়েই ছিল, বাট আমি এটা ডিটারমাইন্ড ছিলাম যে চাকরি আমাকে একটা পেতেই হবে। ফর্চুনেটলি আমাদের শিবপুর বিই কলেজ মানে একটা বেশ রেপুটেড কলেজ, তো সেই কারণে আমি সেই কলেজ ক্যাম্পাসিংয়ে চাকরিও পাই, টিসিএস এবং আইবিএমে আমার জব অফারও পেয়েছি। ইনফ্যাক্ট আইবিএমে আমি জয়েনও করেছিলাম, একদিন জাস্ট জব করেছি, তারপর সেখান থেকে কুইট করা। সরি, বাইরের অনেকটা নয়েজ হচ্ছে এখানে, মানে আমরা যে কমপ্লেক্সে আছি একটু ওখানেও খেলাধুলা চলছে, উইন্টার সিজন। সো তো আপনার অ্যান্সারটা তো ভালো লাগলো, কি অনেকটা স্টুডেন্ট হয় যে উইদিন দেয়ার গ্র্যাজুয়েশন ওদের বুকস থেকে বলুন, প্রফেসরদের লেকচার থেকে অনেকটা কথা চেঞ্জ হয়, মানে অনেক মাইন্ড চেঞ্জ হয়। যেরকম আমিও একটা বুক পড়লাম নভেল রবিকান্তে, অ্যালম্যানাক অফ নভেল রবিকান্ত। তো বই পড়লাম না, অ্যাকচুয়ালি ওর অডিও বুকটা শুনেছি। তো অডিও বুক আমাকে অতটা ইন্সপায়ার করেছে, আমি না হলেও 10 টাইমস ওকে ওই অডিও বুকটা শুনলাম। ওখানে ওই সেম স্টক মার্কেট, একটা আপনি বাড়িতে ঘুমাচ্ছেন, আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, আপনি কিভাবে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, কিভাবে আপনার ড্রিম ফুলফিল হবে, কিভাবে আপনি একটু লাইফে ফ্রিডম অ্যাচিভ করবেন, এই নিয়ে ওই বুকটা আছে। ওই বুকটাও আমাকে খুবই ইন্সপায়ার করলো। রিচ ড্যাড পুয়ার ড্যাডও আমি অডিও বুক মাধ্যমে শুনেছিলাম। তো এইটা হলো আপনার স্টুডেন্ট লাইফে আপনি কিভাবে এই বুকস থ্রু। তো এই মধ্যে একটা কোশ্চেন অ্যাড হয়ে গেছে, আমি আর লাস্টে একটা কোশ্চেন ছিল কি আপনি কিছু বুকস রেকমেন্ডেড করুন। তো বুকসের মধ্যে একটা তো বুক রেকমেন্ড হয়ে গেছে আমাদের স্টুডেন্ট জন্য, আচ্ছা স্টক মার্কেটে সাপোজ স্টুডেন্টরা আসতে চাইছে, তাহলে কি কনসেপ্ট, কি মাইন্ডসেট নিয়ে ওদেরকে, আর একটু এজটাও বলে দিন কি স্টুডেন্টদেরকে কি এই কি বয়সে স্টক মার্কেট মানে আসতে ভালো হবে, না কি কনসেপ্ট নিয়ে আসতে হবে, মাইন্ডসেটটা কি থাকবে? আচ্ছা, স্টুডেন্টস বা বিগিনার যখন স্টক মার্কেটে আসবে তখন একটা মাইন্ডসেটের ব্যাপারে তাদেরকে ক্লিয়ার থাকতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে এখান থেকে তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য, Exactly. বা কুইক মানি মেকিংয়ের জন্য। মানে ধরুন কেউ 10,000 নিয়ে এলো, সে চায় যে কী করে আমি এটা 2 মাস 3 মাসে 20,000 করবো, বা কেউ হয়তো 50,000 নিয়ে এলো, সে ভাবছে যে কী করে আমি এখান থেকে মাস গেলে 1,000 2,000 টাকা করে আমি আর্ন করতে পারবো। এক্স্যাক্টলি। তো একটা মাইন্ডসেট এখানে একটা ক্লিয়ার সবাইকে আমি করে দিচ্ছি যে স্টক মার্কেটে কোনো দিন ওরকম কুইক মানি মেকিং হয় না, প্রত্যেক মাসে মাসে আপনি ওরকম ইনকাম করতে পারবেন না। এবার আমি এটা বললাম, আপনি কেন বিশ্বাস করবেন? এবার চলুন, আমি বলছি না, সেবি রিসেন্টলি একটা স্টাডি পাবলিশ করেছে, আমি সেই স্টাডির রিপোর্টটা আপনাকে দিয়ে দেবো, স্ক্রিনও শো করতে পারেন। সেবির রিপোর্টে বলছে যে 2022 থেকে 2024 3 বছরের স্টাডি করে ওরা দেখেছে যে ট্রেডিং থেকে, মেনলি ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং থেকে 93% ইনভেস্টর লস্ট মানি ফ্রম ট্রেডিং। তারপর শুধু এটাই নয়, 93% ইনভেস্টর লস্ট মানি ফ্রম ট্রেডিং, বাকি যারা প্রফিট করেছে মোস্ট অফ দেম তাদের ট্রানজাকশন কস্ট অ্যান্ড ব্রোকারেজ বাদ দিলে প্রফিট তেমন কিছু হয়নি।
মোর দ্যান 1 লাখ প্রফিট করেছে ওভার আ পিরিয়ড অফ 3 ইয়ার্স এইরকম ইন্ডিভিজুয়াল ইনভেস্টর মাত্র 1%। এর মানে 100 জনের মধ্যে মাত্র একজন রয়েছে যে ওভার আ পিরিয়ড অফ 3 ইয়ার্স ফিউচার অ্যান্ড অপশন এই ট্রেডিং থেকে প্রফিট করেছে। এটা তো খুবই ডিমোটিভেটিং ফর দ্য এক্স্যাক্টলি এনি বিগিনার। এক্স্যাক্টলি। কেন আমি এটা বলছি, আমি রিয়েলিটিটাকে সামনে তুলে ধরলাম। এর সাথে সাথে আপনি দেখবেন ইউটিউব, টেলিগ্রাম অ্যান্ড এভরিওয়্যার প্রচুর লোকজন আছে, প্রচুর তারা স্ক্রিনশট দেয় যে আমি এই সপ্তাহে এত টাকা আয় করেছি, এত এই করেছি, আমার কোর্সে জয়েন করো, এটা করো, ওটা করো, তাহলে তুমিও আর্ন করতে পারবে। একটা কথা ক্লিয়ার বলে দিই, মোস্ট অফ দেম, এগেন এটা আমি বলছি না, সেবি বলছে, ম্যাক্সিমাম অফ দেম তারা নিজেরা ট্রেডিং থেকে আর্ন করতে পারে না, এই সমস্ত কোর্স বিক্রি করে তারা কিন্তু বেশি আর্ন করে। যদি বিশ্বাস না হয়, রিসেন্টলি দেখবেন সেবি বাপ অফ চার্ট বলে একটা, একটু গুগলে সার্চ করুন, বাপ অফ চার্ট একজন খুব বড় ইউটিউবার ছিল। সে প্রায় মানে সাবস্ক্রাইবারদের থেকে নানান রকম বলে প্রায় 3-4 কোটি টাকা সে সাবস্ক্রিপশন কালেক্ট করেছে, বিশাল বিশাল সেমিনার করতো, বডিগার্ড নিয়ে ঘুরতো। সেবি তাকে ইনভেস্টিগেট করে রিপোর্ট পাবলিশ করেছে যে সেই ছেলেটি নিজে 3 বছরে 2.89 ক্রোর লস করেছে। গুগলে আর্টিকেল আছে, সেভিরও রিপোর্ট আছে, পড়ে নেবেন। এখন তো শুনেছি এটা ইললিগাল না অনলাইনে কাউকে Obviously. স্টক সাজেস্ট করা? হ্যাঁ, যেমন আমি শুরুতেই বললাম যে রিসার্চ অ্যানালিস্ট বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারি সার্টিফিকেট না থাকলে সেটা ইললিগাল। এখন লোকজন এই সার্টিফিকেটেরও আবার ডুপ্লিকেট কপি বের করে লোকজনদেরকে অ্যাট্রাক্ট করছে। হ্যাঁ, তো এইটা যে আমি ইনসিডেন্ট বললাম, সেবি প্রচুর মানুষকে এরকম পেনালাইজ করে, এবং সেবি বলছে প্রচুর এই রকম আছে যে যারা ইউটিউবে, টেলিগ্রামে স্টক টিপসের নামে, কোচিং বা টিউশনের নামে, শেখানোর নামে টাকা নেয়, তাদের নিজেদেরই অ্যাকাউন্টে প্রচুর তারা লস করে বসে, যেটুকু ইনকাম করে লোকের থেকে এই রকম করে ইনকাম করে। এগেইন এই বাপ অফ চার্ট, সেবি, এটা দিয়ে গুগল সার্চ করলে পুরো অনেক বেরিয়ে যাবে। বড় বড় ফিন ইনফ্লুয়েন্সার আছে, ওদের ফেক অ্যাকাউন্ট নাম ইউজ করে ওরা টেলিগ্রাম চ্যানেল খুলে নিচ্ছে। আমারও আছে, আমারও প্রসেনজিৎ পাল, এটা অডিয়েন্সের জন্য বলে দিই, হ্যাঁ, প্রসেনজিৎ পাল দিয়ে যদি সার্চ করেন দেখবেন টেলিগ্রামে অনেক ফেক চ্যানেল আছে, ফেসবুকেও কিছু কিছু ফেক আমার ইমেজ ব্যবহার করে লোককে ইয়ে করে। তো আমি মাঝে মাঝে ভাবি, আমি তো শাহরুখ খান না, দেখতে অত ভালো না, তো করছে মানে বুঝতেই পারছেন যে তার মোটিভেশনটা কি। হ্যাঁ, তো এইটাকে মানে কীভাবে অথেন্টিকেট করতে গেলে কী করা উচিত? যারা মানে কনজিউমার, একটা স্টুডেন্ট, যখনই আপনি কোনো দেখবেন ইউটিউব বা টেলিগ্রামে যে কেউ হাই রিটার্ন প্রমিস করছে, বিশ্বাস করবেন না, টাকা দেবেন না। যারা সেবি রেজিস্টার্ড পারসন তারা একমাত্র ওয়েবসাইটের থ্রুতে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে তারা পেমেন্ট নেয়। হ্যাঁ, আমরাও যেমন আমাদের ওয়েবসাইটের থ্রুতে পেমেন্ট নিই, ওই রকম টেলিগ্রামে আমি আপনাকে বলবো না যে এত রিটার্ন হবে, দাও আমাকে টাকা দাও। এক্স্যাক্টলি। তো অবভিয়াসলি এটা আমি রিয়েলিটিটা সামনে ধরলাম, ডিমোটিভেশনের জন্য না। এবার অবভিয়াসলি একটা তো কোশ্চেন এখানে আসবে যে ওই যে 10 জনের মধ্যে মাত্র একজন যে প্রফিট করছে, তো আমি সেই 10 জনে একজন হতে চাই, তো তাহলে কি করব? এগেইন এখানে একটাই সাজেশন, অবভিয়াসলি 1 ঘন্টা বা আধ ঘন্টার পডকাস্টে তো সব কিছু বলা যায় না, তো একটাই সাজেশন, পেশেন্স। হ্যাঁ, কোনো রকম ওই কুইক মানি মেকিং স্কিম, শেয়ার মার্কেটে আসা মানে প্রচুর প্রলোভন আশেপাশ থেকে আসবে, প্রচুর। ইনফ্যাক্ট শেয়ার মার্কেটেও 2 মাসে 3 মাসে অনেক শেয়ার ডাবল হচ্ছে, অনেক শেয়ার বাড়ছে, তার পেছনে ছোটার জন্য অনেকে ট্রাই করবে। তো কোনো রকম প্রলোভনে পা না দিয়ে টেস্ট ক্রিকেটের মতো এখানে থেকে যেতে হবে। এক্স্যাক্টলি, মনে রাখতে হবে এই মার্কেটে কেউ যদি 20-30 বছর থাকতে পারে অ্যাক্টিভলি, তাহলে সে কোটিপতি হবেই হবে, কেউ আটকাতে পারবে না। ম্যাক্সিমাম স্টুডেন্টদের যেটা প্রবলেম হয়, অ্যাভারেজ আপনি কত বছর বললেন? 20 বছর থাকুন, কোটিপতি হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট, কিছু না কিছু ইনভেস্টমেন্ট করে 20 বছর থাকুন, কেউ আটকাতে পারবে না কোটিপতি হওয়া থেকে, সে যত টাকা দিয়েই আপনি শুরু করেন। এটা সেম ওয়েতে আপনিও একটা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার জার্নিটাও তো এরকমই সেমই চলছে, কি যে কেউ এসে যদি ওর ভ্যালু দিচ্ছে তাহলে তো তাড়াতাড়ি একটু গ্রোথ পেয়ে যাচ্ছে, যার ভ্যালুটা একটু লেটে লোক বুঝতে পারছে, ওকে একটু সাকসেস পেতে গেলে একটু টাইম লাগছে, মানে 5 to 10 ইয়ার্সে আগে কেউ 2 বছরে হয়ে যাচ্ছে, আদারওয়াইজ 5 ইয়ার্স তো মিনিমাম আছে আপনাকে নিজের জিনিসটা বোঝার জন্য, কি আপনি মার্কেটে কতটা ভ্যালু দিতে পারছেন ফিল্ডে। তো এটা হলো আপনার অ্যান্সার। কিন্তু আমাদের যখন স্টুডেন্টের ব্যাপার হচ্ছে স্যার, তো স্টুডেন্টদের কাছে তো পকেট মানি খুবই কম থাকে, তো ওদের জন্য কি টিপস হতে পারে, ওদের কি এখন কম টাকা নিয়ে কি করবে ওরা? হ্যাঁ, প্রথমত যেটা বললাম, মানে শেয়ার মার্কেট থেকে পকেট মানি আর্ন করার জন্য কেউ আসলে হবে না, এক্স্যাক্টলি। ওটা করতে গেলে কিন্তু লস হবে। এবং আমি কেন বারবার এটা বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট বা বিগিনার্সদের কি হয়, বেশি কিছু বুঝে ওঠার আগেই
তারা এমন একটা অ্যামাউন্ট লস করে না, পুরো ইকুইটি মার্কেট থেকে ইন্টারেস্টটাই হারিয়ে যায়, ডিমোটিভেটেড হয়ে যায়, দেন চলে যায়। টেস্ট ক্রিকেটের মতো আপনি অস্ট্রেলিয়ার পিচে ব্যাটিং করছেন, আপনি কিছুই জানেন না, ব্যাটিংয়ের এবিসিডি জানেন না, আপনি তো প্রথমে গিয়েই আউট হয়ে যাবেন। হয়তো আপনি আপনার পাড়ার ক্রিকেটে অনেক রান করেছেন, 100-200 রান করেছেন, তো আগে আপনাকে অস্ট্রেলিয়ার পিচ বুঝতে হবে, অস্ট্রেলিয়ার বোলারদের বুঝতে হবে। সেটা যদি না বুঝে আসেন তো তাহলে আউট হয়ে যাবেন। এবং ওখানে রান করতে গেলে আপনাকে, যদি আপনি সারাদিন ধরে ব্যাটিং করেন, এমনি আপনি সেঞ্চুরি করবেন, এমনি সেঞ্চুরি হবে। Exactly. এই Concept-টা এখানে সারাদিন ধরে ব্যাটিং করাটাই টাফ। তো স্টুডেন্টদেরকে আমি বলবো, পকেট মানি, রেগুলার ফ্লো অফ ইনকাম, এইগুলোর কথা না ভেবে এইটা ভাবতে হবে যে আমি কি করে এই নেক্সট 10, 12, 13, 14, 15 ইয়ার্স এখানে টিকে থাকবো। তার জন্য আমি এমন কিছু করব না যাতে করে আমার হিউজ লস হয়ে যায়, আমি সেই লসে ডিমোটিভেটেড হয়ে বেরিয়ে যাই। এটা করব না, চোখ কান খোলা রাখবো, শিখবো। প্রচুর লোকের আমি নিউজ কি ফলো করছি, এটা ফলো করছে, সমস্ত কিছু শিখবো। আমার কাছে টাকা কম, ঠিক আছে, আমি অল্প টাকা দিয়ে কোনো শেয়ার কিনলাম। তাছাড়া আমি ডামি ট্রেডিং করি না, বা আমি ডামি ইনভেস্টমেন্ট করি না। আমার মনে হলো এই শেয়ারটা ভালো, আমি সেইটা একটা ডামি ডায়েরিতে লিখে রাখলাম, আমার আজকে মনে হচ্ছে ভালো, আমি এটা মনিটর করি। আমি রিয়েল মানি নয় লাগাচ্ছি না, কিন্তু আমি সেগুলো তো করতে পারি। তো এখানে কি শুরুতে আপনার সব টাকা লস করা যাবে না। শুরুতে যদি আঘাত না খান, শুরুতেই যদি আপনি মানে আঘাত খেয়ে পড়ে যায়, ইনজিওর্ড হয়ে পড়ে যান, তাহলে তো আর খেলতেই পারবেন না। তো একটা স্মল ইনসিডেন্ট, আমি স্টার্টিংয়ে মুর্শিদাবাদে পোস্টেড ছিলাম। আমার ইকুইটি মার্কেটে একটা বন্ধুকে দেখে, বন্ধু আমাকে এরকম মাইন্ড সেট আপ করলো কি আমারও ইন্টারেস্ট হয়েছে ওর কথা শুনে। তো আমি একটা জায়গাতে আমি কোচিং করতে যেতাম ট্রেডিংয়ের জন্য। মোটিভেশন অত ছিল কি, আমি 1.5-2 ঘন্টা জার্নি করে যেতাম, ওখানে 3 ঘন্টা ক্লাস, আবার 2 ঘন্টা জার্নি করে আসতাম, 5 ঘন্টা 6 ঘন্টা ওয়েস্ট হয়ে যেত। আমি মুর্শিদাবাদেও সময় চাকরি করতাম, তো আমার একদিনের ছুটিতে আমি ওখানেই টাইম ইনভেস্ট করতাম। কিন্তু তারপরে এই রিস্কের জন্য কি অত টাকা আসবে কি যাবে, আবার অত কিছু আমি হেডেক নিতে পারবো কিনা, এইটা একটা হেডেক না, টাকা মার্কেটে ঢুকিয়ে দিলাম, আবার কি আসলো, ডেলি ট্রেডিং। আমি অত বেশি মার্কেটে ইনফরমেশান ছিল না কি এফএনও হয়, ইনভেস্টমেন্ট অপশান আছে, লং টার্মে আমি খেলতে পারি, অত কিছু জানা ছিল না কি। বাট আমার ইন্টারেস্ট ছিল কি, আমি শিখেছি। তারপরে তো ভালো ফ্রেন্ড সার্কেল না পাওয়ার জন্য আমি পিছনে চলে এসেছি। তারপরে আমার একটা কোশ্চেন আমাদের স্টুডেন্টদের জন্য আছে স্যার, কি স্টুডেন্ট যদি স্টক মার্কেটের জন্য আসছে, সাপোজ স্টুডেন্ট পড়াশোনা এই লাইনে করতে চাইছে, ওর কাছে আমি দুটোই অপশন কথা বলছি, একটা হচ্ছে স্টক অ্যানালিসিস নিয়ে, তারপরে কিছু শুনেছি অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে। আমার কিছু কোশ্চেন ছিল, তো এই দুটো কেরিয়ার রিলেটেড মানে পাথে কিছু লাইট দিতে পারবেন? আচ্ছা, মানে কেউ যদি কেরিয়ার করতে চায় শেয়ার মার্কেট এক্স্যাক্টলি, থেকে, তো বেসিক্যালি কারেন্টলি সেবি রুলস অ্যান্ড রেগুলেশন অনেক টাইট হচ্ছে। তো ফার্স্ট অফ অল নিজে অ্যানালিস্ট হতে গেলে মিনিমাম 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চায় সেবি, এবং এমবিএ ডিগ্রিও চায়, অনেক সার্টিফিকেশনও চায়। ওকে, ফান্ড ম্যানেজার হতে গেলে তো 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চায়। তো এর জন্য যে ফার্স্টে আপনাকে কোনো না কোনো এই ফান্ড ম্যানেজমেন্ট রিলেটেড বা ইকুইটি অ্যাডভাইজারি রিলেটেড কোনো না কোনো কোম্পানিতে আপনাকে জব খুঁজতে হবে। এবার এই জব খোঁজার জন্য সেখানেও ম্যাক্সিমাম কোম্পানি বা রেগুলেশনও বলছে এনআইএসএম এর অনেক সার্টিফিকেশন কোর্স হয়। হ্যাঁ, কোর্স মানে এক্সাম, সেখানে ওরা স্টাডি ম্যাটেরিয়াল অনলাইনেই চলে আসে, সার্টিফিকেশন এক্সাম হয়। তো আপনি মানে একটা এনআইএসএম পুরো একটু ডিটেলসে বলে দেন। এনআইএসএম সিম্পলি একটা সেবি রেগুলেটেড একটা ইনস্টিটিউট। ওকে, বেসিক্যালি আমাদের ইন্ডিয়াতে তো এমন কোনো ইউনিভার্সিটি নেই যারা ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে পড়াশোনা করাচ্ছে। তো এনআইএসএম হলো এমন একটা ইনস্টিটিউট যারা এরকম সার্টিফিকেশন কোর্স প্রোভাইড করে, এক্সাম প্রোভাইড করে, সার্টিফিকেশন প্রোভাইড করে। ওকে, তো প্রচুর কোম্পানি আছে যারা এই অ্যাসেট ম্যানেজমেন্ট, রিসার্চ অ্যানালিস্ট, ব্রোকারেজ, তারা বলে বা রেগুলেশনও বলে যে তুমি এনআইএসএম এর ওই সার্টিফিকেশনটা করে আসো, দেন তুমি জব পাবে। তো এখানে কোনো স্টুডেন্টকে যদি কেরিয়ার করতে হয়, তো হোয়াট এভার বি দ্য ব্যাকগ্রাউন্ড, সে আইটি নিয়ে পড়তে পারে, এমবিএ হতে পারে, বিবিএ হতে পারে, বা সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো, ইট ডাজন্ট ম্যাটার, যে কোনো স্ট্রিম যাই হোক। হ্যাঁ, অবভিয়াসলি কারোর এমবিএ করা থাকলে মোস্ট অফ দ্য কোম্পানিজ দে প্রেফার। বাট এগেইন, এমবিএ করা মানেই যে আই উইল বিকাম এ গুড ইনভেস্টার, ইট ডাজন্ট গ্যারান্টি। তো হোয়াট এভার বি দ্য ফিল্ড, যদি এই রিলেটেড কেরিয়ার বানাতে হয়, জাস্ট এনআইএসএম ওদের ওয়েবসাইটে গিয়ে প্রচুর সার্টিফিকেশন কোর্স আছে। এই অবভিয়াসলি যারা ইউটিউবাররা কোর্স দিচ্ছে তাদের থেকে তো মাচ গুণে বেটার, এবং ওই কোর্সগুলো আপনাকে জব পেতে সাহায্য করবে। তো
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জব যে পাবে এই সার্টিফিকেট কোর্স করার, ওই জবের জন্য কি কি টাইপের কোম্পানি আছে, মানে গভর্নমেন্ট আছে, প্রাইভেট আছে, একটু এক্সাম্পল। সমস্ত প্রাইভেট কোম্পানি, অবভিয়াসলি মেনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ রয়েছে, যেমন Okay. মতিলাল অসওয়াল, নুভামা, ফিলিপস ক্যাপিটাল থেকে শুরু করে প্রচুর এইরকম রিসার্চ অ্যান্ড মানে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি কোম্পানি, সাব ব্রোকার কোম্পানি আছে, অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, জিরোধাও রয়েছে। তো এইরকম প্রচুর কোম্পানিজ রয়েছে যেখানে আপনি জবের জন্য ট্রাই করতে পারেন। আচ্ছা, ইনিশিয়ালি কলেজ, সাপোজ স্টুডেন্টরা স্কুল লেভেল না কলেজ লেভেলে আছে, তো কিছু বুকস আছে যা মতলব নর্মালি কোনো কোর্স করার আগে ওইটা পড়ে একটা একটা ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হবে, কি স্টক মার্কেট কি আছে, এখানে কি কি কেরিয়ার ফিল্ড, এরকম কিছু বুকস রেফার করতে পারবেন? হ্যাঁ, যেমন আমি নিজে প্রচুর বই পড়ে মানে আজকে আমি এই জায়গায় এসেছি। সেই বইগুলোর মধ্যে যেমন রিচ ড্যাড পুয়ার ড্যাডের পুরো সিরিজ, রবার্ট কিওসাকির অনেক বুক আছে, সেই বইগুলো পড়ে সেইগুলোকে, আর বই আমরা যেটা ভুল করি, আমি একবার পড়ে রেখে দিলাম না, যদি বই থেকে কন্টেন্ট আমাকে পুরো গ্র্যাপস করতে হয় 6 মাস অন্তর অন্তর আমাকে সেই বই রিভাইজ করতে হবে। রিচ ড্যাড পুয়ার ড্যাড সিরিজ হয়ে গেল, তারপরে ওয়ান আপ অন এ ওয়াল স্ট্রিট, পিটার লিঞ্চের লেখা বই। হ্যাঁ, ইন্ডিয়ান শেয়ার মার্কেটের দিকে যদি কথা বলেন, আমারই লেখা দুটো বই আছে, সেটা অবভিয়াসলি আমার লেখা বলে আমি যে সাজেস্ট ঠিক করছি আছে, তা হ্যাঁ। নয়। আমি সাজেস্ট করছি এই কারণে যে অ্যামাজন, ফ্লিপকার্টে আপনারা রিভিউ দেখুন। এক্স্যাক্টলি, তারা কি আপনার বলতে রিভিউ চাইছে? আমি দিয়ে দিচ্ছি স্যার। আপনার বুকসগুলো আমার নিজের কলিগ, অফিসের কলিগ পড়েছে, আর আমি জাস্ট আপনাকে কন্ট্যাক্ট করার পর জাস্ট ওনাকে বললাম হি ইজ এ ইনভেস্টর অলসো, তো জাস্ট আপনার নাম বলেছি, হি ওয়াজ জাস্ট শকড, হি ওয়াজ সো হ্যাপি দ্যাট আই এম ইনভাইটিং ইউ অ্যাজ এ গেস্ট ইন মাই পডকাস্ট। ও খুবই খুশি হলো, আর ও আমাকে এখন সিরিয়াস নিতে স্টার্ট করেছে কি তুমি স্যারকে ডাকতে পেরেছো, ওনার আমরা পেড সার্ভিসেস নিয়েছি, ওনার বুকস ফলো করি, আর খুবই মানে এইটা পর আমি কত এক্সাইটেড হয়ে গেছি আপনার সঙ্গে একটি পডকাস্টটা শ্যুট করার জন্য। থ্যাংক ইউ এটা আমাকে একটি সুযোগ দেওয়ার জন্য আপনি। ওকে, তো যেটা আমরা বলছিলাম যে বই, তাছাড়া পিটার লিঞ্চের যেমন বললাম ওয়ান আপ অন এ ওয়াল স্ট্রিট যেই বইটা আছে, এবং এরকম প্রচুর বই, একটা বই থেকে সেকেন্ড বইয়ের রেফারেন্স চলে আসে। সাইকোলজি অফ মানি আছে, অলদো ইটস নট রিলেটেড টু স্টক মার্কেট, বাট ইট উইল হেল্প ইউ টু বিল্ড আ সাইকোলজি, যে মাইন্ডসেট অ্যাবাউট মানি। এবং বই যদি ভালো বই হয়, সেইটা কিন্তু প্রত্যেক 6 মাস অন্তর অন্তর রিভিশন দেওয়া উচিত টু গ্র্যাপস দ্য ফুল নলেজ। তবে হ্যাঁ, এমন নয় যে আমি কিছু বই পড়লাম বা এই যে সার্টিফিকেশন কোর্স যেগুলো বললাম, কোনো কোর্স করলাম, কোর্স করার পরের দিন থেকে আমি শেয়ার বাজার প্রফিট করতে পারবো, এমন কিন্তু না। ইনফ্যাক্ট আমাদেরও তো কোর্স আছে, আমারও যখন কোর্স যখন আমরা সেল করি, ক্লিয়ারলি বলি, এমন ভাববেন না যে আপনি আমার কোর্স করলেন তার পরের দিন থেকে প্রফিট করতে পারবেন। যদি সেটাই হতো তাহলে তো আর অন্য কোনো কেউ চাকরি করতোই না, সবাই শেয়ার মার্কেটে ঘরে বসে, এসি ঘরে বসে একদম দারুণ প্রফিট করতে পারতো। তো সেইটা না, বই পড়ুন, নলেজ নিন, তার সাথে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে, কয়েকবার প্রফিট হবে, কয়েকবার লস হবে, সবসময় খেয়াল রাখতে হবে ওভারঅল পোর্টফোলিওতে যেন লস না হয়। যেমন শুরুতেই যেটা বললাম যে আপনি 50,000 নিয়ে এসেছেন, যে সেই 50,000টা 10,000 হয়ে গেল, সেটা যেন না হয়। হ্যাঁ, 50,000 নিয়ে আপনি 10টা কোম্পানিতে ইনভেস্ট করলেন, সেখান থেকে 7টায় প্রফিট হলো, 3টায় লস হলো, ঠিক আছে, লস থেকে কি শিখলাম, শিখে সেইটা যেন রিপিট না হয়, সেইটা আমাকে ফলো করতে হবে। আমিও যখন স্টার্ট করেছিলাম, প্রত্যেকটা ট্রানজ্যাকশন আমি লিখে রাখতাম যে আমি কেন ইনভেস্ট করলাম, তারপর দেখি সেটা সাকসেসফুল হলো না হলো না, যদি না হয় সেইটার উপরে ওয়ার্কআউট করতে শুরু করলাম। এই রকম 6-7 বছর করতে করতে এখন আমাদের মাইন্ডে একটা সেট আপ বা ফ্রেমওয়ার্ক চলে এসেছে। এখন আর ওই অতটা লেখার দরকার হয় না, বাট আমাদের এখন মানে মেমোরি চলে এসেছে, আচ্ছা এইটা এইভাবে হয়েছিল, এইটা এইরকমভাবে হয়েছিল, আমাকে এই জায়গা থেকে অ্যাভয়েড থাকতে হবে। টু মেক মানি ইন দ্য স্টক মার্কেট আপনাকে মনে রাখতে হবে যে কোন কোন জিনিস থেকে আপনাকে অ্যাভয়েড থাকতে হবে, আমাকে দূরে থাকতে হবে। যদি এইটা ক্লিয়ার হয়ে যায়, দেন ইট উইল বি ইজি। আচ্ছা, একটা খুবই ইনোসেন্ট টাইপের কোশ্চেন আছে। অনেক প্যারেন্টসরা ভাবে কি স্টক মার্কেট ইজ লাইক গ্যাম্বলিং, ঠিক আছে, আর হতে পারে ওরা সায়েন্স, মেডিকেল লাইনে, ইঞ্জিনিয়ারিং দিকে, গভর্নমেন্ট সার্ভিসেসে এদের প্রতি ওদের বেশি থাকে, অ্যাট্রাকশন থাকে। তো ওদের জন্য আপনি কি একটা শর্টে কিছু কথা ওদেরকে একটু আইডিয়া দিতে পারবেন, ওদের প্যারেন্টসদের জন্য? আচ্ছা, আমার একটা ফানি ইনসিডেন্ট মনে চলে আসলো, সেটাই বলি। যে বিয়ের বাজারে মেয়ের মা বাবারা সরকারি চাকরি খোঁজে। হ্যাঁ, ইনফ্যাক্ট রিসেন্ট একটা ফেসবুকে এরকম পোস্টও দেখলাম, একটি মেয়ে, সে তার নাম গোপন করে লিখছে যে আমি শুনলাম আমি যার সঙ্গে বিয়ে হবে সে সারাদিন ট্রেডিং করে। তো আমার ভয় লাগছে যে ট্রেডিং করে এর কি কোনো ফিউচার আছে, আদৌ কি হবে, চাকরি হলে যেমন একটা নিশ্চয়তা আছে,
তো এটা যেমন মা বাবাদের, প্রচুর মেয়েদেরও এই মাথায় ডাউটটা থাকতে পারে যে আচ্ছা ও ট্রেডিং করে, হ্যাঁ Exactly. তো কী হবে। তো আমি মা বাবা এবং যদি কোনো মেয়ে তারাও যদি এটা শোনে, তো তাদের সকলের জন্য বলছি, সাকসেসফুল ট্রেডার বা সাকসেসফুল ইনভেস্টার ফ্রম দ্য স্টক মার্কেট খুব কম আছে, কিন্তু যদি আপনি সেই রকম কাউকে পান, হি ইজ আ জুয়েল পার্সন। কেন? কারণ যে সাকসেসফুল ফ্রম ট্রেডিং বা হু ইজ সাকসেসফুল ফ্রম ইনভেস্টিং, তার মধ্যে আরও অনেক গুণ অটোমেটিক্যালি আছে। ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট, Patience. মাইন্ডসেট, পেশেন্স। কারণ এইগুলো না থাকলে ও সাকসেসফুল হবে না। একবার দুবার প্রফিট করতে পারবে, 3 নম্বর বার সে সব টাকা লস করে ফেলবে। এক্স্যাক্টলি। তো যদি কেউ 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এই কন্টিনিউয়াসলি যদি মানে সে সাকসেস পায়, অ্যাটলিস্ট কনসিস্টেন্ট আছে। কনসিস্টেন্ট যদি থাকে, তো তার মানে সে কিন্তু একটা জুয়েল, তার অন্য অনেক কোয়ালিটিস আছে, তবেই সে সাকসেস পাচ্ছে। তো এবার এগেইন একটা কোশ্চেন যে আপনি বুঝবেন কি করে যে 3 বছর 4 বছর সে কনসিস্টেন্ট আছে কি না। হ্যাঁ। তো তার একটা খুব সিম্পল হ্যাক, যেমন আমি বললাম ইউটিউবে তো প্রচুর লোকে ফেক স্ক্রিনশটও দেখায় যে আমি এত টাকা প্রফিট করলাম। এক্স্যাক্টলি। ফেক স্ক্রিনশট বানানো খুব ইজি। তো এটা আপনি বুঝবেন কি অ্যাপ করে? আছে, ফ্যাক্স স্ক্রিনশটের অ্যাপ জন্য আছে, ওয়েবসাইট প্রচুর আছে। ও কোনো ব্যাপারই না। হ্যাঁ, ব্যাপারই বা আমি না। আরও একটা জিনিস বলে দিচ্ছি যেটা করে, কারণ যেহেতু আমরা এই ফিল্ডে অনেক দিন আছি, আমি জানি কে কি করে। তো অনেকে কি করে, ধরুন আপনি একটা অ্যাকাউন্টে শেয়ার কিনলেন, আর একটা অ্যাকাউন্টে ওই শেয়ারটা বিক্রি করে দিলেন, কোনো না কোনো একটা অ্যাকাউন্টে তো প্রফিট হবেই। তো যেটায় প্রফিট হচ্ছে সেটা স্ক্রিনশট দিলেই আমি বলবো আমি 10 লাখ 15 লাখ প্রফিট করছি। হ্যাক। তো আমরা বুঝবো কি করে? খুব সিম্পল, এগেইন ফর প্যারেন্টস, ফর যে কোনো মেয়েদের যদি এরকম ডাউট থাকে, অপোজিট পার্সনের ইনকাম ট্যাক্স রিটার্ন দেখুন। ইনকাম ট্যাক্স রিটার্ন। শেয়ার মার্কেট পুরো 100% হোয়াইট মানি, যে যাই ইনকাম করুক তাকে ট্যাক্স দিতে হবে। যদি কোনো মানুষ লাস্ট 3 বছর কি 4 বছরে এই ইকুইটি ইনকামের ওপর ট্যাক্স পে করে আসছে, তো তাহলে আমি যেমন বললাম হি ইজ মানে ওয়ান অফ দ্য ভেরি ফিউ সাকসেসফুল পার্সন অ্যান্ড হি ইজ আ জুয়েল পার্সন। তো সিম্পল ভেরি, আপনি 3 বছরের ওকে বলুন যে আচ্ছা তুমি 3 বছরে কি ট্যাক্স পে করেছো, একটু স্ক্রিনশট বা একটু কিছু দেখাও, আমি পুরো ডিটেলস দেখতে চাইছি না। কারণ ইকুইটি, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স তো সব আলাদা আলাদা থাকে। এফএনও থেকেও যদি কেউ ট্যাক্স করে সেটারও রিটার্ন আলাদা হয়। ওকে। তো সেটা স্যালারি ইনকাম বা বিজনেস ইনকামের আলাদা ফিল্ডে ভরা হয়। তো লাস্ট 3-4 বছরের আপনি ইনকাম ট্যাক্স রিটার্নটা দেখুন। যদি সেই মানুষ দেখেন লাস্ট 4 বছর কি 5 বছরে ট্যাক্স পে করছে, মানে প্রফিট হচ্ছে, তো তার মানে হি ইজ ওয়ান অফ দ্য জুয়েল। একটা কোশ্চেন আমার সাইড থেকে আছে কি, আমি দেখলাম একটা ইনভেস্টার অনেক 4-5 বছর থেকে উনি ভালোই ইনভেস্ট করছেন, বাট হি ইজ একদম পার্টিকুলার অ্যাবাউট ইনভেস্টিং। ও কোথাও এদিক ওদিক ওর যা এক্সপেন্সেস আছে খুবই কন্ট্রোল করছে। ইভেন অত কন্ট্রোল করছে, ও কোথাও বেড়াতে যাচ্ছে না, ও কোনো অ্যাপ্লায়েন্সেস বাড়িতে কিনছে না, ও 4 হুইলার ইভেন 2 হুইলারের জন্য ভাবছে না, ঘুরতে যাওয়া তো ছেড়ে দিন। মানে অত ফোকাস, ও ইভেন টার্ম ইন্স্যুরেন্স নেয়নি আচ্ছা, কি ওখানে টাকা ওকে প্রত্যেক বছর আমাকে টাকা দিতে হবে। তো এই টাইপের মাইন্ডসেটটা কি? two possibilities. Maybe he is not making consistent money, or he is very prudent about money management. Either he is very very prudent, কারণ ও যখন গাড়ি নেবে তখন একেবারে দেখবেন সেই মানে 10 lakhs 20 lakhs-এর গাড়ি থেকে মার্সিডিজে চলে যাবে। কারণ সে জানে, মানে আমি একটা আমার যদি নিজের এক্সাম্পল দিই, আমি যখন ফার্স্ট আমার মোটরসাইকেল কিনি, সেই সময় আমার কাছে টাকা ছিল যাতে করে আমি একটা 10 lakhs-এর গাড়ি কিনবো, বাট আমি 10 lakhs-এর গাড়ি কিনলাম না। আমি কি কিনলাম, 1 lakhs-এর একটা মোটরসাইকেল কিনলাম, বাকি 9 lakhs দিয়ে আমি আবার ইনভেস্ট করতে থাকলাম। এবার সেই 9 lakhs-টা যখন 1 CR-এ চলে গেল, তখন হয়তো আমি একটা 50 lakhs-এর মার্সিডিজ কিনলাম, যাতে করে আমার 50 lakhs এগেইন মার্কেটে রোটেট হতে হতে সেটা যেন আমার ফিউ ক্রোর্সে পৌঁছে যায়। ম্যাক্সিমাম যারা এমপ্লয়ি বা ম্যাক্সিমাম যারা চাকরি করে, তারা এই একটা নর্মাল মানি ম্যানেজমেন্ট, তারা যে ভুলটা করে ফেলে যে আমার কাছে 5 লাখ এলো, আমি 5 লাখ ডাউন পেমেন্ট করলাম, আরও 5 লাখ ইএমআইতে নিয়ে নিলাম, নিয়ে 10 লাখের গাড়ি কিনলাম। এতে করে কি প্রবলেমটা হলো, আবার রিপিট করুন। 5 লাখ, হয়তো আমি চাকরি করি, আমার কাছে 5 লাখ টাকা জমেছে, ঠিক ঠিক আছে, আমি কি করলাম, একটা 10 লাখের গাড়ি কিনলাম। ঠিক। কিভাবে কিনলাম, 5 লাখ টাকা ডাউন পেমেন্ট করলাম, 5 লাখ টাকা কার লোন নিলাম, নিয়ে গাড়ি কিনে নিলাম 10 লাখের গাড়ি। কেন? একটা আই ফিল গুড, লুক গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব বড় ভুল। ফার্স্ট অফ অল, কার একটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট, প্লাস এই যে আপনি ওই কার লোন আগামী 5 বছরে যে ইএমআইটা পে করবেন, তো তার মানে ওই টাকাটা আপনার সঞ্চয়ের থেকে কমে গেল, আপনি ওই টাকাটা আর ইনভেস্ট করতে পারছেন না। এক্স্যাক্টলি। সেটা না করে আপনার কাছে 5 লাখ আছে, তো আপনি 3 লাখের একটা গাড়ি কিনুন,
যে 2 লাখটা রয়েছে সেই 2 লাখটাকে আরো বড় করুন, সেই 2 লাখটাকে বড় করে করে 50 লাখসে নিয়ে যান, তারপরে আপনি 20 লাখসের গাড়ি কিনুন। এইটা যদি আপনি করতে পারেন, আমি বলছি না ইউ শুড কম্প্রোমাইজ উইথ ইউর ড্রিমস, অবভিয়াসলি অল আর আর্নিং মানি ফর দ্য ড্রিমস, ফর fulfilling the ফুলফিল দ্য ড্রিমস, বাট এমন ড্রিম ফুলফিল যেন না হয় একটা ড্রিম ফুলফিল করতে গিয়ে আর আমি বাকি 10টা করতে পারলাম না। আমি একটা ড্রিম ফুলফিল তখনই করতে পারবো, এমনভাবে করতে হবে যেন আমি নেক্সট 10টাও করতে পারি সেইটা ভেবে, এবং তার জন্য মানি ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু টাকা পাওয়ার তো একটা এন্ড হতে হবে, একটা গোল বানাতে হবে কি আমি এটা করছি কি 1 CR করে নিব, তারপর থেকে আমি একটু খরচ করব। তো খরচ তো করতেই হবে। সাপোজ ওকে 10 লাখে কার কেনা আছে, কিন্তু একটা লোক আছে যা স্যালারি অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে 5 লাখে লোন নিয়ে করে নিয়েছে, তারপরেও যখন গাড়ি কিনবে ও তো 12 লাখ দিয়ে ওই গাড়িটা কিনবে, তারপরে ওর সেম টাকা তো ইনভেস্টও করতে পারবে না। আদার ওয়ে রাউন্ড এ একটা লোনে ইন্টারেস্ট দিচ্ছে আর ও একটু বেশি টাকা দিয়ে ওই জিনিসটা কিনলো। তবে এটা আমার এই কোশ্চেনটা আমারই আছে, তো এখানে কি ডিফারেন্স হবে? সেম সাপোজ একটা মানে বিল্ডিং ম্যাটেরিয়াল, একটা বাড়ি করার জন্য লোক বিল্ডিং বাড়ি করছে না কি এখন আমি টাকা ইনভেস্ট করছি, টাকা যখন আসবে তখন প্রত্যেক জিনিসের দাম বাড়ছে। আমি আজকে ওই বাড়ি কিনলাম না 10 লাখের লোন নিয়ে, ঠিক আছে, আমি পরে 10 বছর পর কিনবো, 5 বছর পর, 5 বছরের পর যা জিনিসের দাম বাড়ছে সেম মেটেরিয়াল আপনাকে ওই 5 লাখ বেশি দামে দিতে হবে। আই গট ইউর কোশ্চেন, ভেরি সিম্পল। মানে আপনি যেটা বলতে চাইছেন যে ইনফ্লেশন, তো Exactly. এর জন্য আমাকে মাথায় রাখতে হবে আমি যেখানে ইনভেস্ট করছি দ্যাট শুড জেনারেট অ্যাটলিস্ট ডাবল রিটার্ন দ্যান ইনফ্লেশন। অ্যান্ড সেটার জন্য কি অপশান আছে? এগেইন ইকুইটি মার্কেট। তো ইকুইটি মার্কেট থেকে খুব সিম্পল, আমি যদি কোনো কিছু না জানি, যেমন এগেইন আমি স্টুডেন্টসদের কথা বললাম বা যারা বিগিনার্সদের কথা বললাম, Exactly. তারা যদি কোনো কিছু কেমন কনফিডেন্স না পেয়ে জাস্ট যদি ইনভেস্ট করে মোর দ্যান ইনফ্লেশন রিটার্ন আর্ন করতে চায়, ইন্ডেক্স ফান্ড বা নিফটি 50 ETF অপশান আছে। তো সেই নিফটি 50 ETF-এ ইনভেস্ট করলে বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলে কন্টিনিউ করে যেতে হবে প্রত্যেক মাসে মাসে, হোয়াট এভার বি দ্য অ্যামাউন্ট, 5,000 হোক 5 লাখ হোক, প্রত্যেক মাসে মাসে আপনি যদি এই নিফটি 50 ETF বা ইন্ডেক্স ফান্ডে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তো আপনার মোর দ্যান ইনফ্লেশন রিটার্ন আসবেই আসবে ওভার আ পিরিয়ড অফ 4-5 ইয়ার্স। এবার এই নিফটি 50 ETF কি, ইন্ডেক্স ফান্ড কি, এটা গুগল Again, করে এটা তো মানে এত অনেক শর্টে বলা আমরা যায় না। অনেক টার্মস আমার- ইউজ করছি আমার- যারা স্টুডেন্ট প্যারেন্টসরা জানে না, তাহলে ওটা গুগল করে নিলে বেটার হবে। না, গুগল ছাড়াও এইটা নিয়ে আমার নিজের ইউটিউব ভিডিও আছে, দুটো Exactly. তিনটো ভিডিও আছে। তো সিম্পলি প্রসেনজিৎ পাল নিফটি 50 ETF বা প্রসেনজিৎ পাল ইন্ডেক্স ফান্ড যদি কেউ করলেই- সার্চ করে, হ্যাঁ, তো আমার ডিটেইল ডিটেলস ভিডিও ভিডিওস আছে। আছে, এটা বেস্ট হবে, হ্যাঁ। বেস্ট অপশন এটাই হচ্ছে। এটাই। আর আমার এখানেই একটা কোশ্চেন ছিল, কিন্তু ছেলে স্টুডেন্টদের কাছে তো বেশি টাকা নেই, ওরা বেশি ভাববে কি আমি আগে তো জব পাই, তো বেটারটা কি হবে, একটু স্টুডেন্ট লাইফ থেকে ইনভেস্ট করা আর স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করা। পড়াশোনাটা তো করতেই হবে, বাট ইনভেস্টও স্টুডেন্ট লাইফ থেকে শুরু করা দরকার। কেন? হতে পারে সেইটা স্টুডেন্ট লাইফে আমি পার মান্থ 1,000 টাকা করে ইনভেস্ট করছি, সেটা আমাকে হিউজ কোনো ওয়েলথ ক্রিয়েট করবে না, বাট ইট উইল ক্রিয়েট আ ভেরি গুড হ্যাবিট। ইটস অল অ্যাবাউট হ্যাবিট। আমি বলছি কি হয়, নতুন নতুন যখন যারা কেউ চাকরি পায়, 50,000 টাকা স্যালারি পেলো, মাস গেলে খরচা হয়ে যাচ্ছে 60,000। কিভাবে? তার একটা ক্রেডিট কার্ড নেওয়া আছে, সেখান থেকে খরচা হচ্ছে। সব সময় আমি এই কমপ্লেনটা পাই যারা চাকরি করে যে স্যার কিছু জমছে না টাকা। তো এই যে কিছু জমছে না, এই মাইন্ডসেটটা আপনাকে স্টুডেন্ট লাইফ থেকে তৈরি করতে হবে। যদি বাবা পকেট মানির জন্য 1,000 টাকাও দেয়, আপনি সেই 1,000 টাকা থেকে আগে 300 কি 400 টাকা সরিয়ে রাখুন অন্য ব্যাংক অ্যাকাউন্টে, যেই অ্যাকাউন্ট থেকে খালি ইনভেস্টমেন্ট হবে। যদি আপনি জব করেন, যে স্যালারি ঢুকলো 50,000 টাকা, যদি 20,000 টাকাও ঢোকে স্যালারি, আগে 2,000 টাকা সঙ্গে সঙ্গে অন্য ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, যাতে সেইখান থেকে খালি ইনভেস্টমেন্টই হয়। তো আপনার ইনকাম, তারপরে আপনি ইনভেস্ট হয়ে গেল, বাকি যেটা রইলো সেইটা থেকে আপনি খরচা করুন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এই হ্যাবিটটা করা খুব জরুরি। তো এই জন্য অবভিয়াসলি স্টুডেন্ট লাইফ থেকেই এটা দরকার। তো আপনি বুকসে কথা বলে দিলেন, কেরিয়ার ওয়াইজও বলে দিলেন, একটা হ্যাবিট বিল্ড করা বলে দিলেন, ওর আগে আপনি বললেন কি পড়াশোনা তো করতেই হবে। নেক্সট আমার এটাই কোশ্চেন ছিল কি, যদি প্যারেন্টসরা ভাবছে কি আমাদের বাচ্চাকে আমি ইনভেস্টমেন্ট করতে দেওয়ার আগে ওকে টাকা দিই, সাপোজ কি প্যারেন্টসদের থেকেও টাকা চাইছে কি টাকা দাও বাবা আমি ইনভেস্টমেন্ট করব, আর ওটা বেটার হবে না বেটার হবে কি স্টক মার্কেট রিলেটেড কোথাও সিম্পলি কোনো ফার্মে চাকরি করি,
একটা সাপোজ গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তো ওই কোম্পানিতে চাকরি করেও কিছু নলেজটা নিতে পারে, না নিজে থেকে একটু একটু ইনভেস্টমেন্ট করে আপনি যা বললেন ওটা করাটা বেটার হবে? না, অবভিয়াসলি চাকরি তো করা যেতেই পারে, চাকরি তো করতেই হবে, যাতে করে চাকরি দুটো পারপাস, এক হচ্ছে নলেজও আসলো, প্লাস একটা রেগুলার ফ্লো অফ ইনকাম আসলো। স্টক মার্কেট থেকে প্রত্যেক মাসে কিন্তু ইনকাম হবে না, ওকে, এমন নয় যে ট্রেডিং হোক, যে যাই বলুক না কেন, ইন্ট্রাডে হোক, এমন হোক যে এমন নয় যে আপনার প্রত্যেক মাসে একটা কিছু ফিক্সড ইনকাম আসবে। হ্যাঁ, এবার আপনি বলবেন প্রচুর লোক আছে যে তারা কি করে Exactly. ইনকাম জেনারেট করছে। ইনফ্যাক্ট যদি আমি আমার কথাও বলেন, আমরাই বা কি করে করছি, দেখুন এটা কখন হয়, তারা কখন করতে পারে, যে যখন আপনার হয়তো একটা 1 crore কর্পাস তৈরি হলো, সেই 1 crore কর্পাস থেকে আপনি বছরের কোনো এক সময় হয়তো 20 lakhs প্রফিট করলেন, আপনি ওই 20 lakhs সরিয়ে রাখলেন, এবার ওই 20 lakhsকে আপনি প্রত্যেক মাসে মাসে 1 lakh করে হয়তো খরচা করলেন। মানে ফর এক্সাম্পল আমি বললাম যে 1 crore থেকে হয়তো 24 lakhs আমার প্রফিট হলো, আমি 24 lakhs সরিয়ে রাখলাম, এবার প্রত্যেক মাসে মাসে আমি 2 lakhs করে খরচা করছি। কিন্তু আমার 1 crore থাকলেও এটা কোনো দিন পসিবল না যে আমি ওই 1 crore থেকে প্রত্যেক মাসে 2 lakhs করে আমি প্রফিট বের করতে পারবো। এটা যারা ফিউ 100 crores ম্যানেজ করছে তাদের জন্য অ্যাপ্লিকেবল। যারা ফুল টাইম ইনভেস্টার বা যারা ফুল টাইম ট্রেডার, এমন নয় যে সে ফর এক্সাম্পল 1 কোটি টাকা নিয়ে কেউ রয়েছে, এটা হতেই পারে না যে সে প্রত্যেক মাসে মাসে 2 লাখ করে আর্ন করছে, না, সে যেটা করছে যে সে হয়তো একবারে 24 লাখ কি 30 লাখ হয়তো কোনো ইনভেস্টমেন্ট থেকে বার করলো, বা হয়তো কোনো মাসে 5 লাখ বার করলো, কোনো মাসে 4 লাখ বার করলো, তারপরে সেইটা ওভার এ পিরিয়ড অফ টাইম সে ইউটিলাইজ করছে। এই কারণে মানি ম্যানেজমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু বিকাম আ সাকসেসফুল ট্রেডার। ওকে, এখানে একটা বেসিক কোশ্চেন ছিল। আচ্ছা, আরেকটা আমি যেটা অ্যান্সারটা আমি যেটা হয়তো দেওয়া হলো না, হ্যাঁ, বলুন। যে মা বাবারা, প্যারেন্টসরা কি তাদের ছেলে মেয়েদের হাতে টাকা দেবে যে ইনভেস্ট এক্স্যাক্টলি, হ্যাঁ। করার জন্য, যে না বেশি টাকা দেবেন না, কারণ আপনার ছেলে বা আপনার মেয়ে এখনও অতটাও প্রো না। আমিও যখন শুরু করেছিলাম ওই 40-50 হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম। এমন একটা টাকা দিন যাতে করে সে যদি সেই টাকাটা লসও করে খুব একটা কিছু যায় আসে না। বা স্টুডেন্টরাও এমন একটা টাকা নিয়ে আপনি শুরু করুন, সে ট্রেডিং হোক আর যাই করুন না কেন, যে ওই টাকাটা যদি লসও হয় আপনি ভাববেন যে একটা টিউশন ফিস দিচ্ছেন, স্টক মার্কেটকে একটা পেমেন্ট করলেন, ওকে, তো সেইটা লস হলেও যেন কিছু যায় না আসে। তবে হ্যাঁ, লস যখন হবে তার থেকে লেসেন নেন, যে কি শিখলাম আমি এর থেকে, যাতে করে এই জিনিসটা নেক্সট টাইম না হয়। রিপিট না হয়। তো এইটাই। আমার একটা বেসিক কোশ্চেন কেরিয়ার সাইড থেকে আমি জিজ্ঞেস করছি। এইচএস পাস স্টুডেন্টরা আছে, গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্টরা আছে, এখানে আপনি কোর্স বলেছেন সেবি রেজিস্টার্ড যা কোর্সেস আছে এনআইএসএম থেকে আছে, কিছু এরকম কলেজ আর কোর্সেস অফার্ড আছে কলকাতার বাইরে, যা স্টুডেন্টরা আফটার পাসিং আউট এইচএস আর গ্র্যাজুয়েশনরা করতে পারে? না, যেমন বললাম এনআইএসএম যেটা, হ্যাঁ এনআইএসএম ওদের মুম্বাইতে সেন্টার আছে, আর বাকি সব অনলাইন, মানে পুরো অল ইন্ডিয়া বেসিসে ওদের অনলাইনই কোর্স হয়, এবং ওদের এক্সামিনেশন সেন্টার এখানে রয়েছে। ওকে, তো এনআইএসএমই একমাত্র যেটা হলো রেগুলেটেড, হ্যাঁ, যে রেগুলেটেড এন্টিটি। তাছাড়া আছে তো প্রচুর প্রাইভেট লোকও এরকম কোর্স শেখাচ্ছে, হ্যাঁ, বাট সেই কোর্সের মানে তার কি গ্যারান্টি যে কোর্সটা শেখাচ্ছে সে নিজে কি আয় করছে? তো এইটাই, এবং সবসময় মাথায় রাখতে হবে যে ডিগ্রি কোর্সেস এরকম কিছু? না, ডিগ্রি কোর্সেস এখানে একটা ভালো ইন্টারেস্টিং কোশ্চেন। ডাক্তার হওয়ার জন্য কলেজ আছে, ইঞ্জিনিয়ার হওয়ার কলেজ আছে, এক্স্যাক্টলি, বা ধরুন আপনি যে কাঠের মিস্ত্রি করছে তারও হয়তো গাড়ি শেখানোর ড্রাইভিং ইনস্টিটিউট আছে। এক্স্যাক্টলি। তাহলে শেয়ার মার্কেটের বড় কোনো ইনস্টিটিউট নেই কেন, কোনো ইউনিভার্সিটি নেই কেন যে খালি যেটা শেয়ার মার্কেট শেখানো হচ্ছে? ঠিক। খুব কমন সেন্স। এই কারণেই নেই, তার কারণ কোনো ইউনিভার্সিটি থেকে আপনি যতই শেয়ার মার্কেট শিখুন সেইটা গ্যারান্টি দিতে পারে না আপনি শেয়ার মার্কেট থেকে আর্ন করতে পারবেন। আর এদিকে দেখুন ইউটিউব টেলিগ্রামে প্রচুর লোক বলে আসছে আমার কোর্স করো, এই করো, সেই করো, একটা স্ট্র্যাটেজি দেবো, তুমি মাসে মাসে আয় করতে পারবেন। তো মনে রাখবেন, সারা ইন্ডিয়াতে বা ইনফ্যাক্ট মানে ওয়ার্ল্ডেও এমন কোনো রকম বড় ইউনিভার্সিটি নেই যে স্টক মার্কেট শেখাচ্ছে। এর কারণ তারাও জানে এমন কিছু নেই যেখান থেকে আপনি পাস করে বেরোলে আপনি মাসে মাসে আয় করতে পারবেন। সার্টিফিকেশন কোর্স যেগুলো রয়েছে সেগুলো আপনাকে জব পেতে সাহায্য করবে, অবভিয়াসলি নলেজ গেইন করতে সাহায্য করবে। সেই নলেজ দিয়ে আপনাকে আপনার ফ্রেমওয়ার্ক বানিয়ে দেন নিজের মতো ফ্রেমওয়ার্ক দিয়ে প্রফিট আর্ন করতে হবে। তো এটা কোনো এলিজিবিলিটি আছে কি এইচএস পাস হতে হবে না গ্র্যাজুয়েশন? কিসের জন্য? এনআইএসএম সার্টিফিকেট? না, অ্যাজ সাচ সেরকম কিছু নেই, কিছু জন্য থাকে। ফিস রেঞ্জ কি হতে পারে? ফিস নমিনাল রেঞ্জ থেকে মানে অনেক আপার রেঞ্জ অবধি পুরো রেঞ্জে আছে, কারণ মানে প্রায় মানে অনেক দিন রকম হয়ে গেছে, চেঞ্জ রয়েছে। হয়েছে, তো আপডেট ইনফরমেশন জন্য ওরা ওয়েবসাইটে যেতে পারে। তো ফাইনালি আমরা এন্ড দিকেই চলে এসেছি। তো আমাদের স্টুডেন্ট প্যারেন্টস যে বলুন, মেনলি আমাদের টিপস
সেকশনে এসেছি, কিছু 3টে টিপস দিয়ে দিন স্টুডেন্টসকে, যা ওভারঅল ওর লাইফ চেঞ্জিং হতে পারে, ওদের কেরিয়ার চেঞ্জিং হতে পারে, আর ওদের স্টকের জন্য হতে পারে। ওকে, সো ফার্স্ট অফ অল আমি এটাই বলবো, নট অনলি ইন স্টক মার্কেট, রাদার এনি ফিল্ড ইন লাইফ, নেভার এভার সিক এনি শর্টকাট। ওকে, শর্টকাট মানি মেকিং ওয়ে, শর্টকাটে কোনো কিছু কাজ করা, সেগুলো অ্যাকচুয়ালি মানি লুজিং অপশন। তো লাইফে কোনো দিন শর্টকাট এর জন্য পুরো ভুলে যেতে হবে। সেকেন্ড যেটা আমি বলবো, when it comes to money, always remain honest to yourself, বিকজ আপনি যদি শেয়ার মার্কেটে কয়েক বছর কাটান, এখান থেকে প্রচুর অপশান পাবেন অসৎ উপায়ে ডিসঅনেস্টভাবে টাকা ইনকাম করার জন্য। কিন্তু মনে রাখবেন, এই ডিসঅনেস্ট উপায়ে যখন টাকা যদি কেউ ইনকাম করে, সেই টাকা বেশি দিন রাখা যায় না। ডিসঅনেস্ট বলে ডিসঅনেস্ট মানে যেমন বললাম, প্রচুর লোকে ইউটিউবে, ও, এইভাবে। ফেসবুকে আমি একটা ফেক fake। স্ক্রিনশট দিয়ে দিলাম, দিয়ে আচ্ছা। বললাম এবার আমার কোর্সে জয়েন করো, বেশি দিন 50,000 টাকা থাকতে পারবে না তো হ্যাঁ, market-এ। তো ওই রকম করে আপনি প্রচুর ইনকাম করতে পারেন, বা আরও অনেক অপশন আছে, সেই হর্ষদ মেহতা থেকে শুরু করে প্রচুর এরকম দেখবেন যে ফিনান্স একটা ইন্টারাপ্ট করলাম, সরি। এই ফিনান্স ইনফ্লুয়েন্সার যা ছিল 1% ক্লাবে স্টার্ট করেছে, খুবই কমেডি ভিডিও বানাতো ফিনান্সে, সারান, ফিনান্স উইথ সারান। ইন এ পডকাস্ট হি ওয়াজ সেইং কি ওর শর্টস থেকে অত পপুলার, বেসিক্যালি ওর নলেজই ছিল, নলেজই কথা বলেছে ওখানে, কিন্তু ওই শর্টকাট না, বাট ওর পপুলারিটি অত হয়ে গেছে কি ও ফিনান্সে শুধু একটা কোর্স লঞ্চ করেছে, আর সাথে ঘুমিয়ে গেছে, সকালে দেখলো 30 লাখ ওর অ্যাকাউন্টে ঢুকে গেছে। মানে এর হচ্ছে ফিনান্স, ফিল্ড হচ্ছে ফিনান্স, বাট ও ইউটিউব থ্রু অত কিছু, ও একটা বড় এরিনাটা খুলে দিল ওর জন্য, আর্নিং করার জন্য। এটা অনেক না, অপশন এখানে- স্টুডেন্টদের জন্য আসতে পারে না। না, অবভিয়াসলি একটা জিনিস, সবাই যে ফ্রড তা নয়। অবভিয়াসলি যে নামটা আপনি নিলেন, অবভিয়াসলি হিজ ইন্টেনশন ইজ গুড, হি হ্যাজ অনেস্ট ইন্টেনশন। তো এগেইন মানে সবার নাম নিয়ে তো ওরকম না, ভাবে বলতে exactly, পারি না, না। হ্যাঁ। তো ওভারঅল যেটা আমি বলছি যে এগেইন যদি আমি আবার টপিকে ফিরে আসি, যে হোয়াইল ইউ ইন স্টক মার্কেট, যখন টাকা পয়সা নিয়ে আপনি ডিল করবেন, প্রচুর শর্টকাট অপশান পাবেন, প্রচুর ডিসঅনেস্ট ওয়েতে টাকা ইনকাম করার অপশান পাবেন। এবার আপনি আশেপাশে হয়তো দেখে ভাববেন যে আচ্ছা, ও তো ওইভাবে ডিসঅনেস্ট ওয়েতে করছে, আমি একটু করি। তো একটা জিনিসের আমি গ্যারান্টি দিতে পারি, ডিসঅনেস্ট ওয়েতে আপনি 1 কোটি টাকাও আর্ন করতে পারেন, কিন্তু সেই টাকা আপনাকে পিস অফ মাইন্ড দেবে না। হ্যাঁ, ইদার আপনি খুব তাড়াতাড়ি সেই টাকা লুজ করবেন, অথবা খুব তাড়াতাড়ি সেই টাকার জন্যই আপনার জীবনে হাজার একটা প্রবলেম চলে আসবে। তো এইখানে যখন হোয়েন ইট কামস টু মানি, হ্যাঁ, বি ভেরি অনেস্ট। হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার আমার টাইম বেশি লাগুক, ইট ডাজন্ট ম্যাটার, বাট বি ভেরি অনেস্ট। অ্যান্ড থার্ড ইজ অলওয়েজ রিমেম্বার, ইট ইজ হার্ড টু মেক 1 lakh, but once you make the 1 lakh না, it is very easy from 1 lakh to 10 lakhs. একটু যদি এক্সাম্পল দিই, যে আমরা যখন সাইকেল চালাই, সাইকেলের প্রথম প্যাডেলটা দেখবেন একটু গায়ে জোর লাগে, একটু যখন সাইকেলটা চলতে শুরু করে না, দেন কিন্তু ইজি হয়ে যায়, ব্যালেন্সও হয়ে যাবে, আর Easy হয়ে যায়। ডেস্টিনেশন চলে যাবে। তো সেম ইন দ্য স্টক মার্কেট বা সেম ইন এনি আদার ফিল্ড অফ লাইফ। ইউটিউব অলসো ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার জন্য কত কষ্ট করতে হয়। এক্স্যাক্টলি। তো ইন স্টক মার্কেট অর হোয়াইল ইউ আর ক্রিয়েটিং ওয়েলথ, Contents, আমি yeah. যেটা Wealth, বলছিলাম, content, yes. যে এই 1 লাখ টাকা থেকে যদি সে ফর এক্সাম্পল আপনার টার্গেট 10,000 থেকে 1 লাখ হলো, তো এই 10,000 থেকে 1 লাখটা বানানোটা প্রথম কঠিন। তার জন্য শর্টকাট নেওয়া দরকার নেই, জাস্ট অ্যাজ আই হ্যাভ মেনশন, স্টে অন দ্য পিচ, হ্যাভ পেশেন্স। তো যদি এই 10,000 থেকে 1 লাখ বানানোটা আপনি যদি নিজে শিখে যান, যদি নিজে পারেন, ওই 1 লাখ থেকে 10 লাখ তার থেকে কম সময় পারবেন, ওই 10 লাখ থেকে 1 কোটি 1 কোটি আরও কম সময় পারবেন, ওই 1 কোটি থেকে 10 কোটি আরও কম সময় হবে। কিন্তু এই প্রথম বছরে এই আমি 10,000 থেকে 10 লাখে যাব, এই চেষ্টাটা করবেন না। আরও যদি একটু ভেঙে যদি বলি, আপনার ওই 10,000 থেকে 10 লাখ যেতে যদি 10 বছর টাইম লাগে, তাহলে ওই 10 লাখ থেকে 1 কোটিতে যেতে হয়তো 2-3 বছর টাইম লাগবে, এবং তারপর ওই 1 কোটি থেকে 10 কোটিতে যেতে মাত্র আরও 1-2 বছর হয়তো টাইম লাগবে, বা 2-3, মানে আমি যেটা বোঝাতে চাইছি যে দ্য ফ্রিকোয়েন্সি, টাইম ফ্রিকোয়েন্সি উইল ডিক্রিজ। কনসিস্টেন্সি রাখতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে। একবার যদি আপনি ব্যাপারটা শিখে যান বা একবার যদি আয়ত্তে চলে আসে, দেন ইট বিকামস ইজিয়ার, মানে মাল্টিপ্লিকেশন বিকামস ইজিয়ার। পৃথিবীতে যত আপনি ওয়েলদি পার্সনস দেখতে পাচ্ছেন, তারা এইভাবেই বড় হয়েছে। ওয়ারেন বাফে ফার্স্ট রিচেস্ট পার্সনের মধ্যে নাম ঢুকেছিল তার 60 বছরের পরে। এক্স্যাক্টলি। তো সেই 60 বছরের পরে ঢুকে তারপরের 20 বছরে কিন্তু ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন উনি হয়ে যান। তো তেমনি আপনার হয়তো ইনিশিয়ালি টাইম লাগবে, ইনিশিয়ালি ডিমোটিভেশন আসবে, বাট একবার যদি আপনি সেই পাথটা পেয়ে যান, ফার্স্ট পেশেন্স রাখতে হবে, সেকেন্ড কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, consistency, and third obviously never ever seek any dishonest option. Be honest with yourself, অনেস্টির সঙ্গে এখানে থাকুন,
টাকা আপনার কাছে আসবেই আসবে। 20 বছর মার্কেটে থাকুন, 1 কোটি টাকা থেকে ইনকাম করা থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। কিভাবে? আপনি নিজেই পেয়ে যাবেন। আপনি ভাবলেন তো যে এটা এই 1 ঘন্টার এটা তো পডকাস্টে স্টুডেন্টরা ভাববে কি চাকরি করে কি হবে, সেম না, আপনার মতন না, না, কি না, আপনি একটা আইটি ফিল্ড থেকে আছেন, নন একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, তাও আপনি ফিনান্সে চলে এসেছেন। হতে পারে স্টুডেন্টরাও ভাববে কি আমি সায়েন্স করছি, আমি আর্টস করছি, কিন্তু একটা তো মাইন্ডে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে কি তোমার ইন্টারেস্টও থাকতে হবে এখানে। না, এখানে আরেকটা জিনিস আমি বলে নিই কেন আমি এতটা ইজিলি আসতে পেরেছি। এগেইন এটা হয়তো শুরুর দিকে বললে ভালো হতো। তো এইটা আমি আসতে পেরেছি বিকজ যখন আমি শুরু করেছি কলেজের ফার্স্ট ইয়ারের শেষের দিকে, সেকেন্ড ইয়ারের শেষের দিকে, আমার কোনো লাইবিলিটি ছিল না যে আমাকে মাসে মাসে এত টাকা আর্ন করে ঘরে কাউকে দিতে হবে, বা বাবা শরীর খারাপে দিতে হবে, বা আমার ওয়াইফকে খাওয়াতে হবে, কোনো লাইবিলিটি ছিল না। তো আমি ওই কলেজ লাইফের প্রথম তিন বছর, তারপরেও 1 বছর মানে কলেজ পাস আউট, মানে ওই যে 4 বছর আমি ফুল ফ্রিডমে এই ইনিশিয়াল ফেজটাকে আমি পার করে দিয়েছি। তো যেই ইনিশিয়াল ফেজটাকে পার করে দিয়েছি, এগেইন কলেজ থেকে পাস আউট হয়ে যাওয়ার পর কত ইয়ার খরচা, এমন ছিল না যে আমাকে মাস গেলে 20,000 টাকা কারোর হাতে তুলে দিতেই হবে। এক্স্যাক্টলি। ওই ফ্রিডমটা ছিল বলেই আমি কিন্তু আজকে এটা পেরেছি। যদি আমি সেম পারসন, সেম ইন্টেলিজেন্স, সেম সব কিছু নিয়ে হয়তো আমি 30 বছর বয়সে ইনভেস্টমেন্ট করা শুরু করলাম, যেই সময় আমার লাইবিলিটি চলে এলো, আমি পারতাম না। ওই স্পিডে জিনিসটা আসবে না, আমি সাকসেস আমি- তাড়াতাড়ি আসবে না, আমি জিনিসটা পারতামই না, কারণ আমি ডিমোটিভেটেড হয়ে যেতাম। হ্যাঁ, কারণ আমার তো লাইবিলিটি আছে, আমাকে মাস গেলে এত টাকা একটা দিতে হবে। তো ওই একটা দিকে যে যেহেতু আমি ওই মানে একটা ভেরি আর্লি স্টেজে চালু করেছিলাম, শুরুর দিকে আমার ইনকাম তেমন ছিল না, কিন্তু আমার একটা বেস বিল্ডিংয়ে আমাকে খুব হেল্প করেছিল। তো তা সেটাই। দারুণ কথা, আর দারুণ লার্নিং হলো কি আপনি জিনিসটা ক্লিয়ারও করে দিলেন। কেন অনেক বাচ্চারা বলবে কি, মানে অনেক প্যারেন্টসরাও ভাববে কি এখন থেকে স্টার্ট করি, কিন্তু এটা পসিবল বাট অত ইজি না, অবভিয়াসলি। রেসপন্সিবিলিটি ম্যাটার্স। তো এটার সঙ্গে আমরা আশা করছি অনেক ইনফরমেটিভ ইনফরমেশন সবাই পেয়েছে। তো এন্ড করলাম আমি। আর যা কিছু কোয়েশ্চেন থাকলে আপনি কমেন্টসে দিন, আর যদি আপনি চ্যানেলে নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর স্যারের চ্যানেল আছে, যত গাইডেন্স চাই স্যারের চ্যানেল লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনি চেক করে নেবেন। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ।